হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছিলাম সেটা হলো কম্পারেটর জিরো ক্রসিং ডিটেক্টর সম্পর্কে আমরা আলোচনা করছি। তো এইভাবে আমাদের আপার থ্রেশহোল্ড ভোল্টেজ লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে কিভাবে আমাদের জিরো ক্রসিং ডিটেক্টর তৈরি হয় আলোচনা করার পর আমরা মোটামুটি এই ধরনের পজিটিভ ফিডব্যাক সার্কিট যেটা আছে সেটা আমি আলোচনা করছি, অর্থাৎ যেখানে পজিটিভ ফিডব্যাক ইউজ করছি, তাই না? এখানে আপার থ্রেশহোল্ড ভোল্টেজ লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে কিভাবে আমাদের এখানে আউটপুট গুলো আসে এগুলো সম্পর্কে আমাদের আলোচনা করা শেষ। তো এখান থেকে আমরা আমরা যদি ইনপুট ভার্সেস আউটপুট কার্ভ ড্র করি তাহলে কার্ভটা এরকম একটা কার্ভ পাই, ইনপুট ভার্সেস আউটপুট কার্ভ, যেখান থেকে আমরা হিস্টেরিসিস ভোল্টেজ বের করতে পারি। হিস্টেরিসিস ভোল্টেজ ভিএই সমান বলতে পারি আপার থ্রেশহোল্ড ভোল্টেজ মাইনাস লোয়ার থ্রেশহোল্ড ভোল্টেজ, অর্থাৎ এই ভিএলটি এবং ভিইউটির মধ্যে ডিফারেন্সটাই হলো আমাদের হিস্টেরিসিস ভোল্টেজ। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ইজিলি হিস্টেরিসিস ভোল্টেজ ক্যালকুলেট করতে পারি। ঠিক আছে, এই যে জাস্ট এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজটা বাদ দিবা তাহলে হিস্টেরিসিস ভোল্টেজ বাড়াই হবে। ঠিক আছে, ওকে। তাহলে আজকে আমরা দেখব স্কয়ার ওয়েভ জেনারেটর, স্কয়ার ওয়েভ কিভাবে তৈরি করে। তো আমরা যদি এই জিনিসটা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা যদি এই জিনিসটা বুঝে থাকি তাহলে ইজিলি আমরা স্কয়ার ওয়েভ জেনারেটর কিভাবে স্কয়ার ওয়েভ জেনারেট করে এটা বুঝতে পারবো। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, আলটিমেটলি সে কিন্তু স্কয়ার ওয়েভ জেনারেট করতেছে না, এই যে আউটপুট দেখো, তাই না? সে কিন্তু স্কয়ার ওয়েভ জেনারেট করতেছে, আউটপুটে সে স্কয়ার ওয়েভ দিতেছে না, এই যে স্কয়ার ওয়েভ দিতেছে। আমাদের এখন যে মূল কনসার্নটা হবে সেটা হলো প্রত্যেকটার যেন আমাদের টাইমটা যেন কনস্ট্যান্ট সেম থাকে, অর্থাৎ যতটুকু সে সিগন্যালটা ডাউন থাকবে যতটুকু সিগন্যালটা আপ থাকবে প্রত্যেকটা যেন সমান থাকে। এটি তো আমাদের করতে হবে, তা না হলে এটা রেক্টেঙ্গুলার ওয়েভ হয়ে যাবে, তাই না? যদি এই জিনিসটা সমান না হয় তাহলে কি আমাদের রেক্টেঙ্গুলার ওয়েভ হয়ে যাবে, তাই না? আয়তাকার ওয়েভ যেটা বলি। স্কোয়ারে বানাতে গেলে অবশ্যই আমাদের যতক্ষণ পর্যন্ত সিগন্যালটা নেগেটিভ থাকবে যতক্ষণ পর্যন্ত পজিটিভ থাকবে এই দুটো সমান করতে হবে, আর কিছু না, তাই তো? এই সিগন্যালটাকে যদি আমি স্কোয়ার করতে হয় তাহলে এটা করতে হবে। আচ্ছা, এর জন্য আমি যে কাজটা করলাম এই সার্কিট টাকাইলাম। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে আমি ইনপুটে কিন্তু একটা সাইনোসয়েডাল ওয়েভ দিয়েছিলাম, ইনপুটে একটা সাইনোসয়েডাল ওয়েভ আমি এই সার্কিটে দেখো ইনপুটে সাইনোসয়েডাল ওয়েভ দিয়ে আমি এই ধরনের একটা ওয়েভ শেপ তৈরি করছি না? এখন এখন এই জায়গায় আমাদের ইনপুট একটা সাইনোসয়েডাল ওয়েভ দিতে হইতাছে, সবসময় অল টাইম দিতে হইতাছে, এটাকে আমি স্কোয়ার ওয়েভ আউটপুট আমরা পাইতাছি। কিন্তু আমরা যদি এই ইনপুটে সাইনোসয়েডাল ওয়েভ না দেওয়ার বদলে আমি এখানে একটা ক্যাপাসিটর লাগাই দেই তাহলে তো আলটিমেটলি একই কাজ হয়, আমাদের আর কষ্ট করে সাইন ওয়েভ দিতে হয় না। কারণ কি? কারণ এই ভি নট যখন পজিটিভ থাকবে তখন ক্যাপাসিটর চার্জ হবে, আবার ভি নট যখন নেগেটিভ থাকবে তখন ক্যাপাসিটর ডিসচার্জ হবে। তাহলে আলটিমেটলি ক্যাপাসিটর থেকে অলওয়েজ আমরা ভোল্টেজ পাইতে থাকবো না? অর্থাৎ একবার সে ক্যাপাসিটর চার্জ হচ্ছে একবার ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে, ক্যাপাসিটর চার্জ হচ্ছে একবার ডিসচার্জ হচ্ছে। তো এই ভোল্টেজ শেপটা আমাদের দেখতে কেমন হবে? শেপটা দেখতে হবে অনেকটাই এরকম, যে একবার যদিও এখানে ট্রায়াঙ্গুলার ওয়েভ আঁকছি কিন্তু জিনিসটা দেখতে খুব ট্রায়াঙ্গুলারের মতো না। ঠিক আছে, আমাদের ক্যাপাসিটর চার্জিং ডিসচার্জিং এর যে ভোল্টেজটা কাপটা যেরকম হওয়ার কথা আমাদের জিনিসটা হলো এরকমই, এই জিনিসটা হলো যেরকম হবে, ক্যাপাসিটর চার্জ হচ্ছে আবার ক্যাপাসিটর ডিসচার্জ হচ্ছে, এই টাইপের। বুঝতে পারছো তো? জি স্যার। ওকে স্যার আমার কথা কি শোনা যায় আপনার শুনে? হ্যাঁ শোনা যাচ্ছে। ও ঠিক আছে। আচ্ছা, এরকম করে ডিসচার্জ হচ্ছে, এই টাইপের আর কি। আচ্ছা, তাহলে ক্যাপাসিটর এই ধরনের একটা আমি এখানে একটা ভোল্টেজ পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এখন দেখো খেয়াল করে এই ক্যাপাসিটরটা যখন প্লাস ভোল্টেজ, ধরো প্লাস ভোল্টেজ প্লাস 5 ভোল্টেজ হচ্ছে, আবার যখন এই আউটপুটটা যখন প্লাস ভোল্টেজ তখন ধরো প্লাস 5 ভোল্ট হচ্ছে, আবার যখন আউটপুটটা মাইনাস ভোল্টেজ আমরা ধরে নেই এটা মাইনাস 5 ভোল্ট হচ্ছে। তাহলে ক্যাপাসিটর কোন পর্যন্ত চার্জ হবে কোন পর্যন্ত ডিসচার্জ হবে? ক্যাপাসিটর চার্জ হবে প্লাস 5 ভোল্টেজ পর্যন্ত, ডিসচার্জ হবে আবার মাইনাস 5 ভোল্টেজ পর্যন্ত, 0 পর্যন্ত কিন্তু না। অর্থাৎ সে যদি এরকম করে চার্জ হয়ে এই প্লাস 5 পর্যন্ত চার্জ হয়, ডিসচার্জ হবে এরকম করে একদম মাইনাস 5 পর্যন্ত। বোঝা গেছে তো? এই যে এরকম এটা চার্জ হচ্ছে আবার এইভাবে সে ডিসচার্জ হচ্ছে মাইনাস। হ্যাঁ, এটা যদি হয় প্লাস 5 আর এটা যদি হয় মাইনাস 5 তাহলে সে প্লাস 5 পর্যন্ত চার্জ হচ্ছে, মাইনাস 5 পর্যন্ত সে ডিসচার্জ হচ্ছে ক্যাপাসিটর। তো এইভাবে আমরা একটা সাইনোসয়েডাল সিগন্যালের বিপরীতে একটা ক্যাপাসিটর অ্যাড করে এখানে অটোমেটিক্যালি একটা
ক্লোজ টু সাইন ওয়েভ বা যে কোনো একটা সিগন্যাল ট্রায়াঙ্গুলার ওয়েভের মতোই একটা সিগন্যালকে আমরা জেনারেট করতে পারলাম না? হ্যাঁ জি স্যার। এখন এই প্রিন্সিপালে আমরা যদি এই চার্জিং টাইম এবং ডিসচার্জিং টাইমকে সেম রাখতে পারি, মনে করো ক্যাপাসিটর চার্জ হতে যে টাইম লাগে ক্যাপাসিটর ডিসচার্জ হইতেও একই টাইম লাগে, এইরকম একটা কন্ডিশন যদি আমরা ক্রিয়েট করতে পারি তাহলেই এই সিগন্যালটা একটা স্কোয়ার ওয়েভ জেনারেট করবে, তাই না? হুম মনে করো এটা চার্জ হতে যত টাইম লাগে ডিসচার্জ হতে অতটুকু টাইম লাগে। যদি চার্জিং টাইম ডিসচার্জিং টাইমটাকে আমরা সিমিলার করতে পারি তাহলেই কিন্তু এটা একটা আহ, আমাদের স্কোয়ার ওয়েভ জেনারেটর হয়ে যাবে। ওকে, তো এই প্রিন্সিপাল অনুযায়ী আমাদের স্কোয়ার ওয়েভ জেনারেটর তৈরি করা হয়। এই যে হ্যাঁ হ্যাঁ, তাহলে এখানে আমি যদি এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ দেখো, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা যেটা পাই এফ ইকুয়াল টু 1/2 আর এফ সি, ঠিক আছে? এখান থেকে পাইলাম 1/2 আর এফ সি। হ্যাঁ, এই ফর্মুলাটা আমরা ইউজ করব, এই ফর্মুলাটা ইউজ করব স্কোয়ার ওয়েভ জেনারেটরের প্রবলেমের ক্ষেত্রে। যেমন একটা প্রবলেম যা আছে, ডিজাইন এ স্কোয়ার ওয়েভ জেনারেটর হোয়ার এফ নট ইকুয়াল টু 1 কিলোহার্টজ। একটা স্কোয়ার ওয়েভ জেনারেটর করতে বলছে যেখানে এফ নটের মান দেয়া আছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি দেয়া আছে, এন্ড ফ্রিকোয়েন্সি দেয়া থাকে। 1 কিলোহার্টজ। আমরা মনে করব এরকম ভাবে এজিউম করব যে আর ওয়ান ইকুয়াল টু 1.16 আর2, না আর2 এর একটা ভ্যালু ধরে নিব, ধরে নিয়ে আর ওয়ান এর একটা মান বের করব, ঠিক আছে? বের ওটা করে কি নিজের ইচ্ছা মতো নিব? না, এটা 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 হয় এই কন্ডিশন থেকে, তোমাদের এই যে প্রবলেমটা সলভ হয়েছে এই কন্ডিশন থেকে আমরা আর ওয়ান এবং আর2 একটা রিলেশন পাবো, আর ওয়ান ইকুয়াল টু 1.16 আর2, ঠিক আছে? আচ্ছা এই যে এখানে একটা প্রবলেমের একটা সলিউশন আছে, এখান থেকে আর আর2 মান ধরে নিয়ে আর ওয়ান বের করব, ঠিক আছে? আর ওয়ান বের করলে এখন সি ওয়ান এর একটা কোথায় গেল, এই যে ভ্যালু ধরে নিব। সি ওয়ান হইতে হবে 1 মাইক্রোফ্যারাড আছে কম, অর্থাৎ সি এর মান ক্যাপাসিটর যেটা হবে সেটা হলো 1 মাইক্রোফ্যারাড আছে কম, মানে যে কোনো একটা ভ্যালু র্যান্ডমলি ধরে নিব। আমরা ধরে নিলাম এত মাইক্রোফ্যারাডে। এখন আর এফ সমান সমান কত হিসাব করে ফেলাম, 10 কিলো ওহম। তো 10 এখানে কিলো ওহম। হ্যাঁ, সুতরাং এটি হলো সমাধান। যদি আর ওয়ান ইকুয়াল টু এত রাখি, আর টু সমান এত রাখি, আর এফ সমান এত রাখি, সি সমান এত রাখি, তাহলে বলতে পারি। আচ্ছা, একটা কল আসছে। যদি ক্লাস শেষে ছবিগুলো দিয়ে দিত তাহলে আর ওকে, হ্যাঁ, জি স্যার। তাহলে এইভাবে আমাদের যে কোনো প্রবলেম থাকলে সলভ করবো, যে এই ফর্মুলা অনুযায়ী আর2 এর মান ধরে আর ওয়ান এর মান বের করব, এবং এখানে একটা ক্যাপাসিটরের মান ধরবো যেটা 1 মাইক্রোফ্যারাড আছে নিচে, ধরে আর এফ এর মান বের করব, ঠিক আছে? তো এইভাবে যদি কোনো পরীক্ষা যদি ডিজাইন আসে, ডিজাইনে স্কোয়ার ওয়েভ জেনারেটর, তাহলে এই প্রসিডিউর ফলো করে এটাকে ডিজাইন করবা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে। আর ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর যেটা বলি, স্কোয়ার ওয়েভ জেনারেটর থেকে আমরা ইজিলি ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করতে পারি। এইরকম একটা স্কোয়ার ওয়েভকে আমরা জেনারেট করব। এই স্কোয়ার ওয়েভের সাথে আমরা যদি একটা ইন্টিগ্রেটর লাগাই দিই, আমরা জানি স্কোয়ার ওয়েভকে ইন্টিগ্রেট করলে ট্রায়াঙ্গুলার ওয়েভ পাই। আমরা যখন ইন্টিগ্রেটর ডিফারেন্সিয়েটর পড়ছিলাম তখন দেখছি যে স্কোয়ার ওয়েভকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ আসে। সুতরাং এই স্কোয়ার ওয়েভের সাথে যদি একটা ইন্টিগ্রেটর লাগাই দেই তাহলে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করতে পারবো। ওকে, স্যার ট্রায়াঙ্গুলারটা দেখতে তো মানে স্যার এর মতো লাগতেছে, যে রেজিস্ট্যান্সের মতো ত্রিভুজের মতো। ট্রায়াঙ্গুলার ওয়েভ কোনটা? যেটা, তাই এই পাশে। হ্যাঁ তাই না? এটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, এটা ট্রায়াঙ্গুলার ওয়েভ। হ্যাঁ হ্যাঁ, এটা তো এটাই তো। হ্যাঁ, স্কোয়ার ওয়েভের সাথে যদি আমরা একটা ইন্টিগ্রেটর লাগাই দেই তাহলে এরকম একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ পাই, ঠিক আছে? তো ইন্টিগ্রেটরের অধ্যায়ে দেখো ওইখানে দেখাইছি যে স্কোয়ার ওয়েভকে ইন্টিগ্রেট করলে ট্রায়াঙ্গুলার ওয়েভ আসে, একটা ম্যাথও করাইছিলাম মনে হয়, স্কোয়ার ওয়েভকে ইন্টিগ্রেট করলে ট্রায়াঙ্গুলার ওয়েভ আসে, ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, আর এটা হলো সটুথ ওয়েভ জেনারেটর। কোথায় গেল?
স্যাচুরেশন বাই, আচ্ছা এইদিকে আর যাই না, প্রমাণে এই প্রভেয়া যায় না। আহ, না, আচ্ছা এটা হলো আমাদের ভি র্যাম্প বাই আর ওয়ান ভোল্টেজ 1 সেকেন্ড হলো। এখন আর ওদিকে যাই না। আচ্ছা এখন এখান থেকে আমাদের এই ইকুয়েশনটা একটু মনে রাখো যে এফ ইকুয়াল টু 1/t ইকুয়াল টু R2 ডিভাইড বাই 4R1 RC, ঠিক আছে? এই ইকুয়েশন, হ্যাঁ হ্যাঁ, এই ইকুয়েশনটা মনে রাখবা যে এইখান থেকে, এটা এই সমীকরণ থেকে আসছে। এখান থেকে যদি বলি ডিজাইনের ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটর, যেখানে এফ নটের মান দেওয়া আছে আর সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে এইটা, তো এখান থেকে এই সমীকরণ ইউজ করে এই যে ভি পিক টু পিক ডিভাইড বাই ভি স্যাচুরেশন ইকুয়াল টু টুয়াইস R1 ডিভাইড বাই R2, তো এই সমীকরণ ইউজ করে আমরা এখানে আমাদের এখানে ভি পিক টু পিকের মান দেওয়া আছে, ভি পিক টু পিক আছে 7 ভোল্টেজ, আর এখানে ভি স্যাচুরেশন ভোল্টেজ দেওয়া আছে আমাদের 14 ভোল্টেজ। তাহলে 7/14 ইকুয়াল টু 2R1 ডিভাইডেড বাই R2। তো এখান থেকে R1 R2 একটা অনুপাত পাইলাম, R2 ইকুয়াল টু 4R1। R1 এর একটা মান ধরলাম, মনে করি R1 10 কিলো ওহম, এই অনুযায়ী R2 এর একটা মান পাবো, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এফ এর ইকুয়েশন থেকে সি এর একটা মান ধরে নিব 0.05 মাইক্রোফ্যারাডে। এটা হলো 1 মাইক্রোফ্যারাড, 1 মাইক্রোফ্যারাড এর কম একটা মান ধরে নিব। ধরে নিয়ে আমরা এখানে আর এর মান ক্যালকুলেট করব, করলেই এটি হলো আমাদের টোটাল সমাধান। অর্থাৎ আর ইকুয়াল টু 10 কিলো ওহম, R2 ইকুয়াল টু যদি হয় 40, R1 যদি হয় 10, তাহলে আমরা একটা এই ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করতে পারবো এই সমীকরণ থেকে। সি সমান সমান যদি 0.05 ধরি তাহলে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ, ঠিক আছে? প্রবলেম, আরেকটা প্রবলেম এটা আছে, স্যার এখানে তো স্কোয়ারের ভেতরে স্যার ট্রায়াঙ্গেল গেছে স্যার, দেখেন এই চিত্রটা যেটা ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, তো তাহলে এটার নাম কি হবে? কোনটা? এই যে উপরে, একটু উপরে চিত্র এখানে তো নাই এটা না, এটা, এই যে হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে ডান দিকে, হ্যাঁ ডান দিকে, স্যার এই যে ডান দিকে এটা এটা স্যার, নিচেরটা এই যে এটা, এটা, স্যার T/2 স্যার, হ্যাঁ 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 প্লাস এটা হ্যাঁ, এটা কি বললা? স্যার, এই যে দেখেন স্কোয়ার, এটা তো স্কোয়ারও আছে ট্রায়াঙ্গেলও আছে, মানে স্কোয়ারের ভিতর দিয়ে ট্রায়াঙ্গেল যাইতেছে না। এটা হলো স্কোয়ার ওয়েভ তৈরি হয়েছে এই জায়গায়, এইটুকু আমাদের তৈরি করতেছে স্কোয়ার ওয়েভ, এই অংশটুকু স্কোয়ার ওয়েভ তৈরি করতেছে। আবার এই এটাকে ইন্টিগ্রেটর করলে আমি একটা ট্রায়াঙ্গেল পাইতেছি, একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ পাইতেছি, ঠিক আছে? এই স্কোয়ার ওয়েভটা তৈরি হয়েছে, তৈরি হওয়ার পর তারপরে আমি এখান থেকে আমি ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করছি, ঠিক আছে? এখানে একটা ইন্টিগ্রেটর লাগায়। স্যার এটা কি ইনপুটে স্কয়ার অফ দিলে আউটপুটে ট্রায়াঙ্গুলার পাওয়া যাবে নাকি? কোনটা? এটা তোমরা জাস্ট হলো এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করবা, এই সার্কিটটা ইমপ্লিমেন্ট করলেই অটোমেটিক্যালি একটা স্কোয়ার ট্রায়াঙ্গুলার ওয়েভ পাওয়া যাবে। এই অংশটার কাজ হলো স্কোয়ার ওয়েভ জেনারেট করা, এটার কাজ হলো স্কোয়ার ওয়েভ জেনারেট করা, সেই স্কোয়ার ওয়েভ জেনারেট মানে স্যার ইনপুটে স্কয়ার অফ, হ্যাঁ হ্যাঁ, ইনপুটে না, এখানে কোনো ইনপুট দিতে হবে না, উইদাউট ইনপুট সে শুধুমাত্র বায়াসিং ভোল্টেজ তোমরা শুধু দিবা, এখানে শুধুমাত্র বায়াসিং ভোল্টেজ অ্যাপ্লাই হবে। এই যে এখানে যেমন ধরো এখানে প্লাস ভি সেট, এখানে হলো মাইনাস ভি সেট, না এই প্লাস ভি সেট, আর এটা হলো মাইনাস ভি সেট। হ্যাঁ, এই জাস্ট প্লাস ভি সেট এবং মাইনাস ভি সেট দিবা, দিলেই হ্যাঁ স্কোয়ার অটোমেটিক যে জেনারেট করে ফেলবে, ঠিক আছে? অটোমেটিকলি সে স্কোয়ার জেনারেট করবে। এখান থেকে এটা হলো ইন্টিগ্রেটর, এই ইন্টিগ্রেটরের মাধ্যমে দিলে সে অটোমেটিকলি সে ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেট করে ফেলবে, ঠিক আছে? এটা কিভাবে জেনারেট করে কিছুক্ষণ আগে আলোচনা করছি, তুমি ভিডিওটা তুমি দেখে, হ্যাঁ এই ক্যাপাসিটরের জন্য কিভাবে স্কোয়ার ওয়েভ জেনারেট হইতেছে কিছুক্ষণ আগে আলোচনা করছি। আর এই যে ইকুয়েশন গুলো ডিরাইভ করে দেয়া আছে, এটা আমি দেখছি যে তোমাদের এটা আমি পরে এক সময় দেখাই দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ইকুয়েশন ডিরাইভ আমি বই থেকে খুঁজলাম, তো এখানে ডেফিনেশন গুলো আমি আবার খেয়াল আসতেছে না, এগুলো দিয়ে আমি কি মিন করছিলাম এখানে লেখার সময়, যদি ওটা লেখার সময় এটা আমার এই মুহূর্তে খেয়াল আসতেছে না, এটা তো আমি দেখে তোমাদেরকে পরে জানাই দিব, ঠিক আছে? ওকে।
স্যার আজকে নাফিল স্যারের ক্লাস হবো? না না, আজকে ক্লাস হবে না, আজকে আমি ক্লাস নিব তোমাদের, এরপর আবার কানেক্ট হবা। আজকে একটু লেন্দি ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, জি স্যার। এরপরে এটা হলো সটুথ ওয়েভ জেনারেটর। এখন এই স্কয়ার ওয়েভ জেনারেটরের মতোই সটুথ ওয়েভ জেনারেটর, জাস্ট এই ইন্ডিকেটরের এই পিনটাকে যদি আমি একটা ভেরিয়েবল রেজিস্টর অর্থাৎ একটা ভোল্টেজ সোর্সের মধ্যে কানেক্ট করি, অর্থাৎ একটা ভেরিয়েবল রেজিস্টরের মধ্যে কানেক্ট করি, এবং এই নবটা যদি ঘুরাই, এই নবটা ঘুরাইলে কি হবে, আমাদের এই স্কয়ার ওয়েভ জেনারেটরের, সরি কি বলে, এই যে ট্রায়াঙ্গুলার ওয়েভ জেনারেটরের এই চার্জিং টাইম, ডিসচার্জিং, এই জিনিসটা একটু ভ্যারি করবে, এই জিনিসটা এইভাবে ভ্যারি করবে। স্যার উইপার কি স্যার? উইপার হ্যাঁ, উইপার জিনিসটা হলো এইটা এক ধরনের ভেরিয়েবল ভোল্টেজ সোর্স, অর্থাৎ দেখাই, এটা যদি হয় প্লাস ভিসিসি ভোল্টেজ, একটু ক্লিয়ার করে দাও, এটা যদি হয় প্লাস ভিসিসি ভোল্টেজ, এটা যদি হয় মাইনাস ভিই ভোল্টেজ, আর এটা যদি হয় একটা ভেরিয়েবল রেজিস্টার, এই উইপার জিনিসটা এখানে উইপ করাইতেছে, অর্থাৎ মুভ করাইতেছে, একবার এইদিকে নিতেছে একবার এইদিকে নিতেছি। যদি এটা এইদিকে থাকে তাহলে তার ভিতরে আমাদের পজিটিভ ভোল্টেজ বেশি যাবে, তাই না? আবার যদি এইদিকে থাকে আস্তে আস্তে ভোল্টেজ কমতে কমতে এক সময় মাইনাস ভি মানে নেগেটিভ ভোল্টেজ এর মধ্যে যাবে, ঠিক আছে? অর্থাৎ ভোল্টেজকে আমি ভেরি করাইতেছি এটা দিয়ে। উইপার দিয়ে। হ্যাঁ, এটা দিয়ে আমি ভোল্টেজ ভেরি করাইছি, অর্থাৎ প্লাস ভিসিসি থেকে মাইনাস ভি ভোল্টেজের মধ্যে এই উইপ অনুযায়ী আমি এই নবটা যেখানে রাখবো সেই অনুযায়ী এর ভিতরে একটা ভোল্টেজ যাচ্ছে, ঠিক আছে? যেমন এটা হইতে পারে 10 ভোল্ট, এই জায়গায় হইতে থাকতে পারে 9 ভোল্ট, এই জায়গায় 8 ভোল্ট, 7 ভোল্ট, 5 ভোল্ট, 4 ভোল্ট, 3 ভোল্ট, 2 ভোল্ট, 1 ভোল্ট, 0 ভোল্ট, তারপরে -1, -2, -3, -4, -5, -6, এরকম ভোল্টেজের রেঞ্জ আছে। এটাকে যদি এই দিকে রাখি তাহলে ধরো আমাদের এক ধরনের ভোল্টেজ আসতেছে, এটাকে এই দিকে রাখলে এক ধরনের ভোল্টেজ আসতেছে। এই অনুযায়ী আমি এই প্লাস পিনের যে ভোল্টেজটা আছে এটাকে আমি, অর্থাৎ নন ইনভার্টিং পিনের ভোল্টেজটাকে আমি ভেরি করাইতেছি। ভেরি করাইলে আমাদের যে জিনিসটা হবে, এই উইপারের আমাদের এই ভোল্টেজ অনুযায়ী, যেমন মাইনাস ভি এর দিকে গেলে, দিকে উইপার থাকলে রাইজিং টাইম বড় হবে। হ্যাঁ, রাইজিং টাইম মানে কি, রাইজিং টাইম যদি বড় হয় তাহলে ধরো যে এটা তো আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ, এটা আমাদের ট্রায়াঙ্গুলার ওয়েভ না, ট্রায়াঙ্গুলার ওয়েভের যদি রাইজিং টাইমটা বড় হয় তাহলে আমাদের এই জিনিসটা এরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে, ঠিক আছে? এরকম হয়ে যাবে। এটা হইলে কি, এটা একটা সটুথ ওয়েভ, এটা করাতের মতো না, করাতের দাঁতের মতো। হ্যাঁ, এটা একটা সটুথ ওয়েভ হয়ে যাবে। এইভাবে ট্রায়াঙ্গুলার ওয়েভটাকে আমরা সটুথ ওয়েভ বানাইতে পারি, ঠিক আছে? ওকে, তোমরা এই জিনিসটা একটু বই থেকে খুঁজে দেখো, সম্ভবত গায়কোয়াড না হলে এই কাফলিং এর বইয়ের ভিতরে এই জিনিসটা আছে, এই যে সটুথ ওয়েভ বইয়ের ভিতরে আছে, আমি একটু খুঁজে দেখবো আজকে, ঠিক আছে? আমি তার বই দেখি নাই তো, এই কারণে আমি বলতে পারতেছি না, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমাদের মোটামুটি তাহলে কম্পারেটর ক্লোজ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যে টপিক শুরু করব সেটা হলো অ্যাক্টিভ ফিল্টার। অ্যাক্টিভ ফিল্টার শুরু করার আগে আমরা পাওয়ার অ্যাম্পলিফায়ারের শীটটা একটু দেখে ফেলি, ঠিক আছে? আচ্ছা, পাওয়ার অ্যাম্পলিফায়ার জিনিসটা কি? পাওয়ার অ্যাম্পলিফায়ার হলো, এতক্ষণ আমরা যে ধরনের অ্যাম্পলিফায়ার গুলো পড়ছি, এই অ্যাম্পলিফায়ার গুলো হয় ভোল্টেজ কারেন্টকে অ্যাম্পলিফাই করে। পাওয়ার অ্যাম্পলিফায়ার টোটাল যেটা ডিল করে সেটা হলো, সে তার হেডেক হলো তার পাওয়ারকে অ্যাম্পলিফাই করা। যেমন ধরো আমরা যদি কোনো একটা লোডকে ড্রাইভ করতে চাই, যেমন ধরো এক্সাম্পল দেই, সহজ এক্সাম্পল, আমরা ধরো স্পিকারে, এটা ধরো একটা স্পিকারের মধ্যে আমরা ধরো কোন একটা সাউন্ড ওয়েভ, যেমন ধরো টেলিভিশন বা রেডিও থেকে যে আমাদের সিগন্যালটা আসে না, অ্যান্টিনাদের যে ক্যাচ করে, অ্যান্টিনাদের যে ক্যাচটা করতেছে যে সিগন্যালটা, এই সিগন্যালটা কি অনেক খুব কম রেঞ্জের একটা সিগন্যাল, তাই না? অনেক মানে লো সিগন্যাল। এখানে অ্যান্টিনার ভিতরে যে সিগন্যালটা হয়, এই সিগন্যালকে আমরা বিভিন্নভাবে প্রসেস করে আমরা এটাকে ডিমডুলেট করি, তারপর ডিমডুলেট করার পর ডিমডুলেটের সঙ্গে কমিউনিকেশনে পড়বা, ঠিক আছে? করার পর যে স্লো অ্যাম্পলিটিউডের যে সিগন্যালটা পাই, এইটাকে আমি প্রথমে পাওয়ার ভোল্টেজ অ্যাম্পলিফাই করি, একটা ভোল্টেজ অ্যাম্পলিফাই দিয়ে কি করি, অ্যাম্পলিফাই করতেছি, ঠিক আছে? অ্যাম্পলিফাই করার পর
তারপর এর মোটামুটি একটা রেঞ্জের একটা ভোল্টেজ আমরা নিতেছি, ঠিক আছে, যেমন মিলি ভোল্ট রেঞ্জের এরকম একটা ভোল্টেজ রেঞ্জে আমি এটাকে নেই, ঠিক আছে। কিন্তু ভোল্টেজকে অ্যাম্পলিফাই করার পরও আলটিমেটলি এর কিন্তু পাওয়ার থাকে অনেক লো, খুব কম, একটা কম পাওয়ার থাকে এর। এই পাওয়ার যদি আমি এই স্পিকারের মধ্যে দেই, তাহলে এই পাওয়ারে আমাদের স্পিকারকে ঠিক মতো ড্রাইভ করতে পারবে না। অর্থাৎ স্পিকারকে ড্রাইভ করার জন্য যে পাওয়ারটা দরকার, মিনিমাম যে পাওয়ারটা দরকার, এই পাওয়ারটা আমাদের এই ভোল্টেজের মধ্যে নাই। যে কারণে আমাদের স্পিকারের দেওয়ার আগে আমাদের এর পাওয়ারটাকে ইনক্রিজ করে নিতে হয়, ঠিক আছে। আমাদের ভোল্টেজ কোনো হেডেক না এখানে, আমার হেডেক হলো আমাদের পাওয়ারটা ইনক্রিজ করে নিতে হবে যেন আমি স্পিকারকে ঠিক মতো ড্রাইভ করাইতে পারি, ঠিক আছে। এই কারণে আমরা কি করব, এরকে একটা সর্বশেষে আমরা যেটা করব, এর ভিতরে একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার কানেক্ট করে দিব। পাওয়ার অ্যাম্পলিফায়ার কানেক্ট করে দিলে আমরা এটা মোটামুটি একটা ভালো রেঞ্জের একটা পাওয়ার আউটপুট দিবে, ঠিক আছে। যেমন ধরো 4 ওয়াট, 8 ওয়াট, 10 ওয়াট, এরকম একটা ভালো রেঞ্জের একটা পাওয়ার আউটপুট দিবে। এইটাকে যদি আমি স্পিকারে লাগাই দেই, তখন এই পাওয়ার দিয়ে এই স্পিকারকে ঠিক মতো সে ড্রাইভ করতে পারবে, তখন আমরা সাউন্ডটা আমরা ঠিক মতো শুনতে পারবো। ক্লিয়ার? অর্থাৎ পাওয়ার অ্যাম্পলিফায়ারের মূল ফোকাসটাই হলো আমাদের পাওয়ার অ্যাম্পলিফাই করা, ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন করা আমাদের এখানে মূল উদ্দেশ্য না, ঠিক আছে। এখন তো এখানে যে লাস্ট আছে হইতেছে লাস্ট পসিবল ডিস কি এটা স্যার, না, এটা বলতেছি এখন হলো, এতদিন আমরা যেটা পড়ে আসছি সেটা হলো স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স হলো, এটা স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার হলো সাধারণত ভোল্টেজ যেটাতে আমরা অ্যাম্পলিফাই করছি, ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। ক্লিয়ার? ঠিক আছে। স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার হলো ভোল্টেজ অ্যাম্পলিফায়ার, আর পাওয়ার অ্যাম্পলিফায়ার মানে হলো যে পাওয়ার অ্যাম্পলিফাই করবে। ভোল্টেজ অ্যাম্পলিফাই তার মূল উদ্দেশ্য না, যদি হয়ে যায় তো হয়ে গেল, বুঝতে পারছো? যদি ভোল্টেজ অ্যাম্পলিফাই হয়ে যায় তো হইলো, আমাদের হেডেক না, আমাদের মূল উদ্দেশ্য হলো পাওয়ার অ্যাম্পলিফাই করা, ঠিক আছে। তো স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার যেটাকে আমি ভোল্টেজ অ্যাম্পলিফায়ার বলি, সেটার বৈশিষ্ট্যগুলো কি ছিল? সেটা হলো ডিলস উইথ স্মল সিগন্যাল। এটা খুব স্মল সিগন্যাল, মাইক্রো ভোল্ট রেঞ্জের সিগন্যাল নিয়ে সে ডিল করতো, মাইক্রো ভোল্ট, মিলি ভোল্ট রেঞ্জের সিগন্যাল নিয়ে সে ডিল করতো, তাই না? খুব স্মল সিগন্যাল নিয়ে ডিল করতো। তারপরে ছিল তার লো পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি। এই স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ার যেটা যেমন নরমালি অপেম আমরা পড়ে আসছি, এর কি খুব লো পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি, খুব কম পাওয়ার সে হ্যান্ডেল করতে পারে, সে বেশি পাওয়ার হ্যান্ডেল করতে পারে না। তারপর এর এফিসিয়েন্সি অনেক লো, ঠিক আছে। আর আউটপুট পাওয়ার ইউজুয়ালি লেস দেন 1 ওয়াট। আউটপুট পাওয়ার সাধারণত 1 ওয়াটের নিচে থাকে, অর্থাৎ এর পাওয়ার 1 ওয়াটের চেয়ে বেশি হয় না, সবসময় নিচে থাকে, মানে খুবই কম, মানে কম পাওয়ার সে ডেলিভার দেয়। আর এসে তার কাজ হলো ভোল্টেজ অ্যাম্পলিফাই করা, সে সবসময় ভোল্টেজ অ্যাম্পলিফাই করে। হ্যাঁ, আর এর একটা বৈশিষ্ট্য হলো এর গেইন। হ্যাঁ, আবার কানেক্ট করলাম। তাহলে এর গেইন হলো আমাদের হাই, আমাদের এর গেইন হলো হাই, আর হলো লিস্ট পসিবল ডিস্টরশন, অর্থাৎ এর ডিস্টরশন কম থাকে, অর্থাৎ স্মল সিগন্যাল অ্যাম্পলিফায়ারের ডিস্টরশন অনেক কম থাকে। আমাদের এর গেইন থাকে অনেক হাই, অর্থাৎ খুব কম ভোল্টেজ, যেমন ধরো মাইক্রো ভোল্টেজ সিগন্যালকে সে কয়েক শগুণ, কয়েক হাজার গুণ সে অ্যাম্পলিফাই করে, সে মিলি ভোল্টেজ সিগন্যাল বা ভোল্ট রেঞ্জের সিগন্যাল সে তৈরি করে। নরমালি সাধারণত সে মিলি ভোল্টেজ সিগন্যাল সে তৈরি করে, মাইক্রো ভোল্টেজ সিগন্যাল। অ্যান্টিনা থেকে যে সিগন্যালটা ধরি সেটা কি মাইক্রো ভোল্টেজ সিগন্যাল, মানে অনেক কম সিগন্যাল। হ্যাঁ, মাইক্রো ভোল্ট, এটাকে সে মিলি ভোল্টেজ সিগন্যাল তৈরি করে। লিস্ট পসিবল ডিস্টরশন, তার ডিস্টরশন থাকে অনেক কম, ঠিক আছে। এই হলো আমাদের নরমাল অ্যাম্পলিফায়ারের বৈশিষ্ট্য ছিল। আর পাওয়ার অ্যাম্পলিফায়ারের বৈশিষ্ট্যগুলো কি কি? পাওয়ার অ্যাম্পলিফায়ার সে ডিল করবে সবসময় লার্জ সিগন্যাল নিয়ে সে ডিল করবে, তার সে কোনো ছোট সিগন্যাল নিয়ে সে ডিল করবে না, অর্থাৎ সে মিলি ভোল্ট রেঞ্জের সিগন্যাল বা ভোল্ট রেঞ্জের সিগন্যাল নিয়ে সে ডিল করবে, ঠিক আছে, অনেক বড় সিগন্যাল নিয়ে সে ডিল করবে। 2 নাম্বার বৈশিষ্ট্য তার হলো হাই পাওয়ার হ্যান্ডলিং ক্যাপাসিটি। একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার সে কয়েকশো ওয়াট পর্যন্ত সে পাওয়ার হ্যান্ডলিং করতে পারে, ঠিক আছে। একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার হাই পাওয়ার নিয়ে সে ডিল করবে। তারপর তার ইফিসিয়েন্সি অনেক হাই থাকবে। একটা পাওয়ার অ্যাম্পলিফায়ারের লস অনেক কম, নরমাল অ্যাম্পলিফায়ারের লস বেশি, কিন্তু একটা পাওয়ার অ্যাম্পলিফায়ার লস কম, যেহেতু অনেক পাওয়ার নিয়ে সে ডিল করে। তার যদি লস বেশি থাকে তাহলে কয়েক ওয়াট তার লস হয়ে যাবে, কয়েক ওয়াট যদি তার লস হয়ে যায় এটা হিউজ লস, যে কারণে পাওয়ার অ্যাম্পলিফায়ারের ইফিসিয়েন্সি অনেক হাই থাকে, সাধারণত খুবই হাই তার পাওয়ার অ্যাম্পলিফায়ার ইফিসিয়েন্সি। আর হলো আউটপুট পাওয়ার রেঞ্জ ফ্রম এ ফিউ ওয়াট টু এ ফিউ টেন্স অফ ওয়াট। ওই তো বললাম যে 1000 ওয়াট পর্যন্তও সে এটাকে ডিল করতে পারে, ফিউ ওয়াট থেকে, ঠিক আছে। একটা পাওয়ার অ্যাম্পলিফায়ারের রেঞ্জ থাকে অনেক হাই।
আর এর গেইন থাকে অনেক লো, যেহেতু আমাদের মূল ফোকাসটা ভোল্টেজকে গেইন করা না, আমাদের মূল ফোকাসটা থাকা ভোল্টেজকে বাড়ানো না, আমাদের মূল ফোকাস হলো পাওয়ারকে ইনক্রিজ করা, যে কারণে তার গেইন আমাদের কোনো মুখ্য বিষয় না, যে কারণে তার গেইনটা থাকে আমার অনেক লো। ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে, জি স্যার। এই হলো একটা পাওয়ার অ্যাম্পলিফায়ারের বৈশিষ্ট্য। এবং তাহলে পাওয়ার অ্যাম্পলিফায়ার কি বুঝতে পারছো তো, যে কি হ্যাঁ। পারপাস ইউজ হয়। জি স্যার। পাওয়ার অ্যাম্পলিফায়ারকে আমাদের বেশ কয়েকটা ভাগে ভাগ করা যায়। এর মধ্যে হলো ক্লাস এ পাওয়ার অ্যাম্পলিফায়ার, ক্লাস বি পাওয়ার অ্যাম্পলিফায়ার, ক্লাস এ বি পাওয়ার অ্যাম্পলিফায়ার, ক্লাস সি এবং ক্লাস ডি পাওয়ার অ্যাম্পলিফায়ার। আমরা এখানে ক্লাস এ বি এবং ক্লাস এ বি নিয়ে আলোচনা করব, ক্লাস সি এবং ডি নিয়ে আলোচনা করব না। ঠিক আছে, তো এইটা যে বই থেকে আমি নিছি সেই বইটা হলো ইলেকট্রনিক সার্কিট এন্ড ডিভাইস এন্ড সার্কিটস, বয়েল স্টেট। বয়েল স্টেট একটা বই আছে, ইলেকট্রনিক ডিভাইস এন্ড সার্কিটস। ঠিক আছে, বইটা মনে হয় সবার কাছে থাকার কথা, আছে না? জি স্যার, আছে স্যার, কালো স্যার রঙের আছে। বইটা। হ্যাঁ হ্যাঁ, ওই বইটা থেকে এই এই টোটাল টপিকটা কভার করা। ঠিক আছে, এখন প্রথমে হ্যাঁ, একটা বইটা নিয়ে আসি স্যার, একটু অপেক্ষা করা যাবে স্যার? কই থেকে নিয়ে আসো, সমস্যা নাই। তা আমার বাসায় আছে স্যার, একটু স্যার কই তুমি? লাগাই রাখলাম। আচ্ছা, দেখলেই পারবা, সমস্যা নাই, নিয়ে আসতে হবো না। বসো। পেজ কত স্যার? পেজ দেখতে হবো, আমার খেয়াল নাই। ওই সূচিপত্র দেখো, পাওয়ার অ্যাম্পলিফায়ার একটা অধ্যায় আছে। জি স্যার। ওকে, তারপর ক্লাসিফিকেশন অফ পাওয়ার অ্যাম্পলিফায়ার আমরা দেখলাম। এখন দেখবো ক্লাস অ্যাম্পলিফায়ার কি। ক্লাস এ অ্যাম্পলিফায়ার হলো এর ইফিসিয়েন্সি অনেক পোর, ক্লাস অ্যাম্পলিফায়ারে এর লস অনেক বেশি হয়, তাই না? এটা মানে প্রথম দিকের মানে খুব পোর ইফিসিয়েন্সির একটা অ্যাম্পলিফায়ার। এটা মানে খুব সহজ, সিম্পল, কিন্তু ইফিসিয়েন্সি পোর একটা অ্যাম্পলিফায়ার। এটা হলো ক্লাস এ অ্যাম্পলিফায়ার। এখন পাওয়ার অ্যাম্পলিফায়ারের ক্লাস অ্যাম্পলিফায়ারের সার্কিটটা হলো যেটা, এটা হলো একটা ক্লাস অ্যাম্পলিফায়ারের সার্কিট। ঠিক আছে, এই যে এটা 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 জাস্ট একটা অপ অ্যাম্প, একটা সরি অপ অ্যাম্প না, জাস্ট একটা বিজেটি এনপিএন ট্রানজিস্টর ইউজ করছে এখানে, আর কিচ্ছু না। ট্রানজিস্টর। এনপিএন ট্রানজিস্টর ইউজ করা আছে, যেখানে আমাদের প্লাস ভিসিসি ভোল্টেজে বায়াসিং করা আছে, অর্থাৎ একটা বায়াসিং ভোল্টেজ সাপ্লাই হয়েছে, আরেকটা টার্মিনালকে রাখা আছে গ্রাউন্ডে, অর্থাৎ জিরো পটেনশিয়ালে রাখা আছে। ঠিক আছে, সিগন্যালকে অ্যাপ্লাই করতে হলে যে ভিআই সিগন্যাল, এখানে ইনপুট সিগন্যাল যেটাকে অ্যাম্পলিফাই করতে হবে আর কি, সেটাকে অ্যাপ্লাই করছি, আর এখান থেকে আমি আউটপুট নিছি। ঠিক আছে, এটা হলো সেটা। তো আমরা এখানে ডিসি বায়াস অ্যাপ্লাই করছি। এই জায়গায় আমরা যদি ক্যালকুলেট করি আইবি এর মান কি, আইবি সমান সমান বলতে পারি ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট। কারণ এই ভোল্টেজটা কত, এই ভোল্টেজটা হলো 0.7 ভোল্ট, তাই না? আমরা সবাই জানি এই যে এই ভোল্টেজটা ভিবি 0.7। দাঁড়াও, হ্যাঁ, এই ভোল্টেজটা আমাদের ফর্মুলা জিনিসটা হলো যেটা, সেটা হলো এই আইবি কারেন্ট বের করা, আইবি কারেন্টটা বের করা, আইবি কারেন্ট ইকুয়েশন। আইবি কারেন্ট মানে কি, এই টার্মিনালের ভোল্টেজ মাইনাস এই টার্মিনালের ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তাই না? এই ভোল্টেজ থেকে এই ভোল্টেজ বাদ দিয়ে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ দিলেই তো আমাদের আইবি কারেন্টটা বের হয়ে যাবে। কারণ আইবি কারেন্ট ফ্লো করতেছে কোন দিক দিয়ে, আইবি কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করতেছে। তাহলে এই জায়গা, হ্যাঁ হ্যাঁ, আরবি দিয়ে, তাহলে এই জায়গার ভোল্টেজ এবং এই জায়গার ভোল্টেজকে বিয়োগ করলে এবং এই বিয়োগ ফলকে আরবি দিয়ে ভাগ করলে মানে ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স সমান সমান কারেন্ট পাওয়া যাব। এই ভোল্টেজটা কত, প্লাস ভিসিসি, এই ভোল্টেজটা প্লাস ভিসিসি। আর এই ভোল্টেজটা কি ভোল্টেজ, এই ভোল্টেজটা হলো আমাদের, যেহেতু এটা হলো আমাদের কালেক্টর, এটা হলো আমাদের এমিটার, আর এটা হলো আমাদের বেস, তাই না? সুতরাং এই ভোল্টেজটা হলো আমাদের ভিবি ভোল্টেজ, বেস টু এমিটার, তাই না? আর আমরা একটা ট্রানজিস্টরের ভিবি ভোল্টেজটাকে কি জানি, এটা হলো 0.7 ভোল্ট, এটা আমরা জানি, তাই না? সুতরাং আমরা বলতে পারি প্লাস ভিসিসি মাইনাস 0.7 ভোল্ট ডিভাইডেড বাই আরবি ইকুয়াল টু আইবি। ওকে, আইবি এর মানটা পাইলাম। আইসি মানটা কোনটা, আইসি কারেন্ট কোনটা, আইসি কারেন্ট হলো এই দিক দিয়ে যে কারেন্টটা ফ্লো করতেছে, এটা হলো আইসি কারেন্ট, এটা হলো আইসি কারেন্ট। আইসি কারেন্ট বের করতে গেলে আমাদের কন্ডিশন কি, আইসি ইকুয়াল টু আমরা জানি বিটা আইবি, আমাদের ট্রানজিস্টরের যে ফর্মুলা গুলো আছে এখান থেকে জানি আইসি ইকুয়াল টু বিটা আইবি, ঠিক না? হ্যাঁ, বিটা আইবি মানটা জানি না। এখন আইসি যদি হয় আইসি কিউ, অর্থাৎ এই কিউ পয়েন্টে যদি আমাদের আইসি ভ্যালুটা বের করি, কিউ পয়েন্ট মানে কি, অপারেটিং পয়েন্ট, অপারেটিং পয়েন্টে যদি আইসি মান বের করি তাহলে আইসি কিউ সমান সমান বলতে পারি বিটা আইবি কিউ, একই জিনিস। জাস্ট হলো এটাকে যদি স্পেসিফিক একটা পয়েন্টে মনে করি, কিউ পয়েন্টে বের করি, তাহলে আইসি কিউ ইকুয়াল টু বিটা আইবি কিউ, তাই না?
বিটা আইবি কিউ কোনটা, যে এই বিটাটা, অর্থাৎ এইটা, অর্থাৎ আইবির একটা নির্দিষ্ট IBQ আইবি কারেন্টে একটা নির্দিষ্ট মাত্রা, কিউ পয়েন্টে আইবি কারেন্টটা, আইবি কিউ মানে কি, কিউ পয়েন্টে আইবি কারেন্ট, অর্থাৎ অপারেটিং পয়েন্টে আইবি কারেন্টটা এটা। তো এটাকে বিটা দিয়ে যদি গুণ করে দেই তাহলে আইসি কিউ পেয়ে যাব। ক্লিয়ার? হ্যাঁ জি স্যার। আবার আবার এই ভিসি ভোল্টেজ যেটা আছে, অর্থাৎ কালেক্টর টু এমিটার ভোল্টেজ, অর্থাৎ এই ভোল্টেজটা এখান থেকে এই পর্যন্ত ভোল্টেজটা, ঠিক আছে, এই ভিসি ভোল্টেজটা, এই ভিসি ভোল্টেজটা আমরা কি বলতে পারি, ভিসি ভোল্টেজ হলো ভিসিসি মাইনাস আইসিআরসি। এই ভোল্টেজটা বাদ দিলে, এখন দেখো এটা যদি একটা লুপ হয়, টোটালটা যদি একটা লুপ হয়, এই টোটালটা যদি একটা লুপ হয়, এখানে কি কি ভোল্টেজ আছে, এখানে আছে প্লাস ভিসিসি ভোল্টেজ, সাথে আছে কি এখানে ভোল্টেজ ড্রপ, এখানে ভোল্টেজ ড্রপ, এই রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ, রেজিস্টর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ কত, আইসি জি স্যার। আরসি, তাই না? আর তারপর আছে কি আছে, তারপর আছে হলো এই ভোল্টেজটা আইসিআরসি থাকলো, তারপরে আছে হলো আমাদের এখানে ভিসি ভোল্টেজ, বেস প্রাইমেট। এই যে এরপর এটা ইকুয়াল টু 0। আমরা যদি এখানে কেভিএল অ্যাপ্লাই করি, অর্থাৎ এই লোপে যদি আমি কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তাহলে বলতে পারি প্লাস ভিসিসি মাইনাস আইসিআরসি মাইনাস ভিসি সমান সমান 0। তো এই সমীকরণ থেকে ভিসি এর মান কি পাই, এই ভিসি পাই ভিসি সমান সমান ভিসিসি মাইনাস আইসিআরসি, ঠিক না? মাইনাস হচ্ছে আইসিআরসি। হ্যাঁ, এখানে জাস্ট কেভিএল অ্যাপ্লাই করলাম, এই লুপে জি স্যার। কেভিএল অ্যাপ্লাই করলাম, ভিসিসি মাইনাস আইসিআরসি হয়ে গেল। ওকে, জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে এখান থেকে আমরা এই তিনটে ইকুয়েশন পাইলাম, যেখান থেকে আমি লিখতে পারি আইসিআরসি সমান সমান ভিসিসি মাইনাস ভিসি, বা এখান থেকে আইসি এর মান বের করতে পারি ভিসিসি ডিভাইডেড বাই আরসি ইনটু 1/RC ইনটু ভিসি। জাস্ট এখান থেকে আইসি এর মান বের করলাম, এই সমীকরণ থেকে আইসি এর মান বের করলাম, ঠিক আছে? ওকে, এ থেকে পাই। জি স্যার। এখন দেখো এই ভিসি যদি হয় 0 হয়, এই ভিসি এর মান 0 হলে, অর্থাৎ এই ভোল্টেজটা দেখায়, হ্যাঁ, এই ভোল্টেজটা যদি আমাদের 0 হয়, এই ভোল্টেজটা 0 হইলে আমরা কি পাই, আইসি সমান সমান ভিসিসি বাই আরসি পাই। তাহলে লিখতে পারি আইসি সমান সমান ভিসিসি বাই আরসি, হ্যাঁ, ভিসিসি বাই আরসি এটা পাই, ঠিক আছে? তো আইসি সমান সমান ভিসিসি বাই কখন পাই, এটা হলো ভিসি সমান সমান 0 হলে পাই, ভিসি সমান সমান 0 হলে পাই। এই কারণেই যখন ভিসি সমান সমান 0, এই গ্রাফে ভিসি সমান সমান 0 কোন জায়গায়, ভিসি সমান সমান 0 হলো এই জায়গায় হলো ভিসি এর মান 0, তাই না? এই জায়গায় তাহলে আমাদের পয়েন্টটা কত থাকবে, আইসি এর মান কত হবে, ভিসিসি বাই আরসি, অর্থাৎ এই পয়েন্টটার মান হলো ভিসিসি বাই আরসি। তাহলে ভিসি যখন 0, তখন এই পয়েন্টের ভ্যালুটা হবে ভিসিসি বাই আরসি। ক্লিয়ার? স্যার আবার একটু বলেন স্যার। আচ্ছা, স্যার হ্যাঁ, আবার একটু বলেন স্যার। এই সমীকরণ থেকে একটা জিনিস দেখো, যে যদি ভিসি সমান সমান 0 হয়, অর্থাৎ এই ভোল্টেজটা যদি 0 হয়ে যায়, তাহলে এই অংশটা বাদ যায়, এই অংশটা বাদ ক্যান্সেল, থাকে কি আইসি ইকুয়াল টু ভিসিসি বাই আরসি, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে এই গ্রাফে দেখো, এই গ্রাফে কোন জায়গায় ভিসির মান 0, এই অংশে ভিসির মান 0, জি এই স্যার। অংশটাতে, নিচে। হ্যাঁ, জি এই স্যার। অংশটাতে যদি ভিসির মান 0 হয়, তাহলে এই অংশে আইসি, এটা কি আইসির কার্ভ না, এটা হলো আইসির কার্ভ, আর এটা আইসি কার্ভ। এক্স এরটা কি, এটা হলো ভিসির কার্ভ, এটা হলো ভিসি ভিসির কার্ভ, কার্ভ। আর এটা হলো আইসির কার্ভ। এক্স এক্সিসে রাখছে হলো ভিসি, ওয়াই এক্সিসে রাখছে হলো আইসি। যখন ভিসি ইকুয়াল টু 0, অর্থাৎ এই পজিশনে, তখন আইসি কত হবে, আইসি হবে ভিসিসি বাই আরসি, অর্থাৎ এই অংশটা, তাই না? জি স্যার। ওকে, আবার দেখো এখানে, এখন আইসি সমান সমান 0 বানাও, এখন আইসি সমান সমান 0 বানাই, দেখো এই সমীকরণে আইসি ইকুয়াল টু 0 বানাও, এটাকে যদি 0 বানাই ফেলি, তাহলে এই অংশটা 0, হ্যাঁ তখন ভিসি ইকুয়াল ভিসিসি হবে। হ্যাঁ, তখন এই অংশটা যদি 0 হয়, তখন ভিসি সমান সমান কত হবে, তখন ভিসি সমান সমান হবে ভিসিসি। এই সমীকরণে যদি আইসি ইকুয়াল টু 0 বসাই দেখো, তাহলে ভিসি সমান সমান ভিসিসি পাবা, কারণ এই আরসি পরে এটাই পাশে নিলে আরসি উঠে যাবে, ভিসি সমান সমান জি স্যার। ভিসিসি হবে। এই জন্য আমাদের যখন
আইসির মান 0, অর্থাৎ অর্থাৎ এই অ্যাক্সিসে যখন আইসির মান 0 হয়ে গেল তখন ভিসি বুঝছো? হ্যাঁ জি স্যার। এখন জি এই স্যার দুইটা লাইন যোগ করে দাও। এখন এই দুইটা লাইন তুমি যোগ করে দাও। যোগ করে দিছ? যোগ করে দাও। হ্যাঁ জি হ্যাঁ, স্যার। যোগ করে দিলে এই লাইনটাই হলো আমার লোড লাইন। এই লাইনটা কি? লোড লাইন। লোড ঠিক লাইন আছে? লোড লোড লাইন, লাইন। অর্থাৎ এই লাইনটা হবে আমার তখন লোড লাইন। এখন এই আইবি কিউ ভোল্টেজে কার্ভটা যদি আমি ড্র করি, এখন আইবি কিউ এর জন্য যদি আমি একটা ভোল্টেজের আইবি কিউ কারেন্টের জন্য যদি আমি এখানে ভিসি ভার্সেস আইসি আমি একটা কার্ভ ড্র করি, তাহলে এই কার্ভটা আমাদের এই পাথ ফলো করবে, এই পাথ ফলো করবে। ঠিক আছে? যদি আইবি কিউ এর জন্য আমি ভিসিসি ভার্সেস আইসি কার্ভ ড্র করি এই 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 সার্কিট থেকে, মনে করো আমি এখানে আইবি কিউ কারেন্টটা ফিক্সড রাখলাম, ফিক্সড রাখে আমি এখন ভিসি ভার্সেস আইসি কার্ভটা যদি ড্র করি, অর্থাৎ তাহলে দেখা যাবে যে এটা আমাদের এই বিন্দুতে সেট করতেছে লোড লাইন কার্ভকে। তাহলে এই পয়েন্টটাই হলো আমাদের কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। ঠিক আছে? এই পয়েন্টটাই হলো আমাদের কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। ক্লিয়ার? জি স্যার। ওকে, এটা যদি আমাদের Yes, কিউ sir. পয়েন্ট, কিউ পয়েন্ট বা পয়েন্ট, এটা তোমরা আগে পড়ে আসছো, আগের সেমিস্টারে একটু পড়ে আসছো, যদিও ভালো করে পড়ো নাই, যে কারণে একটু আলোচনা করলাম। এটা এটা স্যার শিমুল স্যার পড়াইছে। শিমুল স্যার পড়াইছে তো, ওইটাই জাস্ট আর রাত কি। পড়াইছে নাকি শিমুল স্যার পড়াইছে জানি না, কিন্তু শিমুল স্যারই বুঝতে পড়াইছে এটা, একটুখানি। শিমুল স্যার পড়াইছে, আমি হালকা দেখাইছিলাম, বেশি দেখাইনি। ওকে, তাহলে এটা যদি আমরা বুঝে থাকি তাহলে বলতে পারি এটি হলো তার কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট। আচ্ছা, এখান থেকে আমি কিউ পয়েন্ট পাইলাম, এই লোড লাইন থেকে আমি কিউ পয়েন্ট পাইলাম। ঠিক আছে? এখন এই এসি অপারেশনটা স্যার এটা কি স্যার এনপিএন ট্রানজিস্টর দিয়ে করতে হয়? এনপিএন ট্রানজিস্টর দিয়ে। ঠিক আছে? জি স্যার, পিএনপি হবে না স্যার? না, পিএনপির জন্য দেখ, পিএনপির জন্য হবে, পিএনপির জন্য হবে। জি স্যার। ঠিক আছে? তাহলে দেখো এই যে এই জিনিসটাই আমি এখন অ্যাম্পলিফায়ার ইনপুট এন্ড আউটপুট সিগন্যাল ভেরিয়েশন, আমরা যদি এসি অপারেশনটা দেখি, যে এটা হলো তার লোড লাইন কার্ভ, এটা হলো তার কিউ পয়েন্ট বা অপারেটিং পয়েন্ট, অর্থাৎ এই অ্যাম্পলিফায়ারটা এই পয়েন্টে অপারেট করতেছে। এই পয়েন্টে অপারেট করবে কোন পর্যন্ত? অর্থাৎ এই অংশ থেকে এই অংশ পর্যন্ত সে অপারেট করবে। অর্থাৎ এখানে ভোল্টেজের সুইংটা আমাদের এমন হবে যে সুইংটা আমাদের এই দুই পয়েন্টকে যেন ক্রস না করে। যদি ক্রস করে তাহলে আমাদের ডিস্টরশন হয়ে যাবে। খেয়াল করে দেখো, এখন আমাদের অ্যাম্পলিফায়ারের ভোল্টেজের সুইংটা আমাদের এমন হবে যে যদি এটা যদি অ্যাম্পলিফাই করে 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 এই বর্ডার ক্রস করে ফেলে, এটা যদি ক্রস করে ফেলে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, আচ্ছা, এটা যদি আমাদের ক্রস করে ফেলে তাহলে দেখো যে এই অংশটা কিন্তু আমাদের ডিস্টরশন হয়ে গেল, তাই না? আমাদের এই অংশটা আমাদের ডিস্টর্টেড হয়ে গেল। এই কারণে আমাদের কোন একটা ইনপুট যখন দিব, এই ধরনের সার্কিটের যখন আমি ইনপুট দিব, এই ইনপুটটাকে এমন বড় দেওয়া যাবে না যে মানটা দেওয়ার কারণে আমাদের এই আউটপুটটা রেসপন্সটা আমাদের সুইংটা এত বেশি হয় যে এই দুইটা পয়েন্টকে আমাদের ভায়োলেট করে ফেলে। অর্থাৎ এই ইনপুটটা আমাদের এইভাবে দেওয়া যাবে না যে ইনপুটের কারণে এই সুইংটা আমাদের ভায়োলেট করে ফেলে, অর্থাৎ এর রেঞ্জের মধ্যে আমাদের ইনপুটটা দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, বাইরে যাওয়া যাবে জি না, স্যার। বাইরে দেওয়া যাবে না, এমন বড় দেওয়া যাবে না যেটা অ্যাম্পলিফাই হওয়ার পর আমাদের এই রেঞ্জটাকে সে ভায়োলেট করে ফেলে। এইভাবে সে দেওয়া যাবে না, অর্থাৎ তার অপারেটিং পয়েন্টে থাকতে হবে এই দুই পয়েন্টের মাঝামাঝি। অর্থাৎ আমাদের সুবিধার জন্য আমরা ধরে নিলাম যে এর অপারেটিং পয়েন্টটা এই অংশ থেকে শুরু হয়ে এই অংশ পর্যন্ত আমরা রাখবো। ঠিক আছে? অর্থাৎ এইটুকুর মধ্যেই যেন আমাদের সুইংটা আমাদের থাকে, সুইংটা যেন এর বাইরে না যায়। ঠিক আছে? বাইরে না যায়। ওকে, আচ্ছা, এটা যদি আমাদের ইনপুট সিগন্যালের সুইং, আমাদের আউটপুট সিগন্যালের সুইংটা হবে আমাদের তাহলে এই রেঞ্জের মধ্যেই। ঠিক আছে? ঠিক আছে, এটা যদি আমাদের সুইংটা যদি এই জি স্যার। মধ্যে থাকে তাহলে আমাদের বলতে পারে আউটপুট সুইংটা হবে এর রেঞ্জের মধ্যে থাকবে। ঠিক আছে? তো এইটাই হলো আমাদের মোটামুটি ক্লাস এ অ্যাম্পলিফায়ার। ঠিক আছে? স্যার জি স্যার। হ্যাঁ, ওকে, এখন ক্লাস এ অ্যাম্পলিফায়ার কে বোঝার জন্য আমাদের বেশ কিছু বিষয়, আচ্ছা একটু বানাই দেন একটা, হ্যালো, হ্যাঁ, তাহলে আমরা দেখতেছি যে এখানে
ক্লাসে অ্যাম্পলিফায়ারের জন্য আমাদের বেশ কিছু ক্যালকুলেশন আছে, আমরা এর পাওয়ার গুলোকে ক্যালকুলেশন করি। মনে করি ইনপুট পাওয়ার সাপ্লাই পিআই ডিসি সমান সমান ভিসিসি ইনটু আইসি কিউ, এটা হলো ইনপুট ডিসি পাওয়ার। অর্থাৎ এই ক্লাস অ্যাম্পলিফায়ারে যে ডিসি পাওয়ারটা আমরা সাপ্লাই দিছি অর্থাৎ বায়াসিং ভোল্টেজটা, সেটা আমরা ধরতেছি এখানে পিআই ডিসি অর্থাৎ ইনপুট ডিসি পাওয়ার। ঠিক আছে, সমান সমান বলতে পারি স্যার পিআই কি? পিআই মানে ইনপুট স্যার পাওয়ার, পি ও পিআই হচ্ছে ইনপুট পাওয়ার। ইনপুট আচ্ছা পাওয়ার জি স্যার। ডিসির জন্য, ব্র্যাকেটে ডিসি, ডিসির জন্য। ডিসি ইনপুট পাওয়ার কোনটা এখানে? এখানে হলো এই যে প্লাস ভিসিসি যেটা দিছি সেটা, তাই না? হ্যাঁ এই প্লাস পাওয়ারটাই তো। ভিসিসি। তো এই পাওয়ারটা কত? ভোল্টেজ ইনটু কারেন্ট। পি মানে কি? পি ইকুয়াল টু ভিআই, ভোল্টেজ ইনটু কারেন্ট। হ্যাঁ তাহলে এই পাওয়ারটা হলো ভিসিসি ইনটু কারেন্ট। কারেন্ট কোনটা? আইসি, আইসি। হ্যাঁ আইসি কিউ, কারণ কিউ পয়েন্টের জন্য বের করছি। তাহলে ভিসিসি ইনটু আইসি কিউ, ভোল্টেজ ইনটু কারেন্ট, এটা হলো তার ইনপুট পাওয়ার, তাই না? হ্যাঁ তাহলে এটি হলো ডিসি পাওয়ার ড্রন ফ্রম দা ডিসি সোর্স, এটি হলো ডিসি পাওয়ার। যেখানে আইসি কিউ সমান কত? আইসি কিউ হলো আমাদের, হ্যাঁ আইসি কিউ জিনিসটা হলো ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স, তাই না? জি স্যার ভোল্টেজ ডিফারেন্স বাই দিস স্যার রেজিস্ট্যান্স। তাহলে ভিসিসি ডিভাইডেড বাই আরসি, ঠিক আছে? কই গেল? হ্যাঁ আচ্ছা, তাহলে ভিসিসি ডিভাইডেড বাই আরসি, ঠিক আছে, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন ডিভাইডেড বাই 2, ঠিক আছে? হুম। এর কারণটা কি দিছে? এই কারণটা হলো এটা কিউ পয়েন্টের জন্য বের করছি, এটার মধ্যে কিউ পয়েন্টের জন্য বের করছি। আমরা ধরে নিছি কিউ পয়েন্টটা হলো আমাদের মাঝখানে। মাঝামাঝি, অর্থাৎ যে ভোল্টেজটা মাঝামাঝি, আমাদের, এই জন্য- হ্যাঁ এই কারণে দুই দিয়ে ভাগ করে দিছি। আলটিমেটলি কিন্তু মাঝামাঝি নাও হইতে পারে, এটা বলে দিলাম, নাও হইতে পারে। আমরা সুবিধার জন্য ধরে নিছি মাঝামাঝি। নরমালি যদি মাঝামাঝি না হয়, হয় তখন না হলে যে যেরকম ফ্যাক্টর হয় ওই অনুযায়ী হবে এটা। অর্থাৎ 1/3 হলে 1/3 হবে, 1/3 হলে 1/3। তাহলে 3 দিয়ে ভাগ হবে যদি 1/3 হয়, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ যেভাবে হয় সেভাবেই হবে এটা। এটা যেহেতু আমরা ধরে নিচ্ছি মাঝামাঝি, এই কারণে ভিসিসি বাই আরসি ও 0 এর মাঝামাঝি ভ্যালু ধরা হয়েছে আইসি কিউটা, ঠিক আছে? এটা হলো সমান সমান আসে ভিসিসি বাই টুয়াইস আরসি। সুতরাং এই আইসি কিউ এর মানটা যদি আমি এই 1 নম্বর সমীকরণে বসাই দেই তাহলে পাই পিআইডিসি ম্যাক্স সমান সমান ভিসিসি স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস আরসি। এই মানটা বসাই দিলাম, এই মানটা বসাই দিলাম, এই মানটা এখানে বসাই দিলাম। এই ভিসিসি বাই টুয়াইস আরসি এর মানটা এখানে বসাই দিলে ভিসিসি স্কয়ার বাই টুয়াইস আরসি হয়। এটি হলো আমাদের ম্যাক্সিমাম ডিসি ইনপুট, ঠিক আছে? ডিসি পাওয়ার ইনপুট সমান সমান ডিসি ইনপুট পাওয়ার ইনপুট। ভিসিসি স্কয়ার বাই টুয়াইস আরসি। জি স্যার। ওকে, হুম। আচ্ছা এখন আউটপুট স্যার ইউজিং, আউটপুটটা এসি হবে। আউটপুটটা এসি হবে। আউটপুট সিগন্যালটা ইউজিং আরএমএস সিগন্যাল। এখন এসি যেহেতু আমরা আরএমএস ভ্যালু নিব, ঠিক আছে? তো এসি পাওয়ার ডেলিভার টু দা লোড আরসি। এখন এসি পাওয়ার এই লোড আরসি তে ডেলিভার হচ্ছে, অর্থাৎ এই আরসি লোডের ভিতরে মধ্যে কি আসতেছে? এসি পাওয়ারটা ডেলিভার হইতেছে। এই অংশে শুধুমাত্র ডিসি অংশ নাই, এখানে এসি অংশ আছে। এই আরসি লোডে অ্যাক্রসে এসি পাওয়ারটা আমাদের এখানে অ্যাম্পলিফাই হয়ে এই লোডে অ্যাপ্লাই হইছে, তাই না? এখান থেকে আমি আউটপুট নিচ্ছি। ওকে, তাহলে সুতরাং আমি বলতে পারি পি নট আরসি সমান সমান ভিসি ইন্টু আইসি, পি ইকুয়াল টু ভিআই, ভিসি ইন্টু আরসি। আইসি। এটা হলো এসি সিগন্যাল, এসি পাওয়ার, কিন্তু এসি পাওয়ার ভিসি ইন্টু আইসি কারেন্ট। হ্যাঁ, অথবা আমি বলতে পারি ভিসি ইন্টু আইসি, তো আই স্কোয়ার আরসি, কারণ আচ্ছা পি ইকুয়াল টু ভিআই সমান কোথা আমাকে যাতে বলছে। হ্যালো, জি স্যার। পি নট সমান সমান ভিসি স্কোয়ার আরসি ইন্টু আরসি। আচ্ছা এক সেকেন্ড, হ্যাঁ আচ্ছা এটুকু বোঝা গেছে তো? পি ইকুয়াল টু ভিআই হ্যাঁ অথবা আই স্কোয়ার আরসি। আই স্কোয়ার আর মানে অন্য সূত্রে অ্যাপ্লাই করছি, আর কিছু না। হুম। আইসি স্কোয়ার আরসি, অথবা বলতে পারি ভি স্কোয়ার বাই আরসি, মানে পাওয়ারের যে ফর্মুলা তিনটা আছে তিনটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে? তিনটে অ্যাপ্লাই করা হয়েছে। হ্যাঁ। এসি পাওয়ার বের করছি। পি ইকুয়াল টু ভিআই অথবা আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর, এই তিনটা ফর্মুলা আছে না?
এই তিনটে হ্যাঁ। অ্যাপ্লাই করে এখানে আউটপুট পাওয়ার পি নট বের করছি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন এটা হলো আরএমএস ভ্যালুর জন্য। যদি আরএমএস ভ্যালু না অ্যাপ্লাই করে আমি পিক ভোল্টেজ অ্যাপ্লাই করি, পিক ভোল্টেজ অ্যাপ্লাই করলে আমাদের আরএমএস ভ্যালু থেকে পিক ভোল্টেজ অ্যাপ নিলে আমাদের 1/√2 অর্থাৎ √2 দিয়ে ভাগ হয়, অর্থাৎ 1/√2 দিয়ে গুণ হবে, তাই না? ভোল্টেজকে √2 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি কোন একটা আরএমএস ভ্যালু থেকে যদি পিক ভ্যালু আনতে যায় তাহলে √2 দিয়ে ভাগ হয়, তাই না? জি স্যার, জানি তো এটা। হ্যাঁ, √2 √2 দ্বারা দিয়ে ভাগ ভাগ হয়। হয়। তাহলে ভোল্টেজকে √2 দিয়ে ভাগ করলাম, কারেন্টকে √2 দিয়ে ভাগ করলাম, করে আমি পাইলাম ভিসি ইনটু আরসি আইসি ডিভাইডেড বাই 2। কারণ √2 গুণ করে √2 হয়ে গেল, √2 গুণ করলে 2 হয়ে গেল। অথবা দ্বিতীয় সূত্র ফেললাম আই স্কয়ার আরসি ডিভাইডেড বাই 2, অথবা তৃতীয় সূত্র ফেললাম ভিসি স্কয়ার ডিভাইডেড বাই 2 আরসি। এখন পিক ভোল্টেজ না নিয়ে যদি আমি পিক টু পিক ভোল্টেজ নেই, পিক ভোল্টেজ না নিয়ে যদি আমি পিক টু পিক ভোল্টেজ দেই, তাহলে পিক টু পিক আর পিক এর মধ্যে সম্পর্ক কি? পিক ভোল্টেজ ইকুয়াল টু পিক টু পিক ডিভাইডেড বাই 2 সমান সমান পিক ভোল্টেজ, তাই না? এই পিক টু পিক কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে পিক ভোল্টেজ পাই। সুতরাং এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে স্যার হুম স্যার পিক ভোল্টেজ আর পিক টু পিক ভোল্টেজের মধ্যে স্যার পার্থক্যটা কি স্যার? আচ্ছা, এগুলো তো এখন জানার কথা, আমি দেখাই। পিক ভোল্টেজ এবং পিক টু ভোল্টেজটার পার্থক্যটা কি। এটা যদি একটা সিগন্যাল হয়, এটা যদি একটা সিগন্যাল হয় না, এই দুই পয়েন্টের যে ভোল্টেজটা, এই দুই পয়েন্টের যে ভোল্টেজটা, এই ভোল্টেজটা হলো তার পিক টু পিক ভোল্টেজ, পিক টু পিক ভোল্টেজ, অর্থাৎ এই পজিটিভ থেকে নেগেটিভ, অর্থাৎ ম্যাক্সিমাম থেকে মিনিমাম ভোল্টেজ, এটা হলো পিক টু পিক ভোল্টেজ। ক্লিয়ার? জি স্যার। এই দুই পয়েন্টের ভোল্টেজ। আবার এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে ভোল্টেজটা, এটা হলো তার পিক ভোল্টেজ। পিক ভোল্টেজ কোন পর্যন্ত? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তাহলে পিক টু পিক কে 2 দিয়ে ভাগ করলে তো পিক আছে, তাই জি না? স্যার। পিক টু পিক কে 2 দিয়ে ভাগ করলে পিক আছে। আর আরএমএস কোনটা? আরএমএস হলো আমাদের এর যদি একটা এভারেজ ক্যালকুলেশন করি, এটা তো একটা এভারেজ। জি স্যার। এটা একটা কন্টিনিউয়াস, এর ভোল্টেজ একবার বাড়তাছে কমতাছে বাড়তাছে কমতাছে। আমরা যখন মাল্টিমিটার ধরি এসি ভোল্টেজ মাপার জন্য, তখন কি এরকম ফ্লাকচুয়েশন দেখায়? তা তো দেখায় না, না স্যার। তাই না? যেমন 220 ভোল্ট, কিন্তু এসি কি আসলে 220 ভোল্টে ফিক্স থাকে? তা তো থাকে না। সে একবার জিরো, না স্যার। একবার পজিটিভ হইতাছে, একবার নেগেটিভ হইতাছে। আর একটা গড় মান আমরা ধরি, ঠিক আছে? এই এভারেজটা ধরি। এই এভারেজটা কি ধরি? যে সে কি পরিমাণ কাজ করতেছে, সেই অনুযায়ী আমরা ডিসির সাথে একটা কম্পারিজন ধরি। এই মানটাই হলো আরএমএস ভ্যালু, অর্থাৎ ডিসির সাথে কম্পেয়ার করে তার একটা আমি একটা ভ্যালু দিতেছি তার কাজ অনুযায়ী, এটা তার আরএমএস। আরএমএস। হ্যাঁ, জি স্যার। পিক ভ্যালুকে √2 দিয়ে ভাগ করলে তার আরএমএস ভ্যালু আসে। এগুলো আমাদের তোমাদের সার্কিট 2 তে এই ক্যালকুলেশন গুলো আছে, দেখানো আছে, তোমাদের পড়ার কথা। জি স্যার। হ্যাঁ স্যার, তাহলে স্যার পিক ভ্যালুটা হচ্ছে 0 থেকে মানে উপরের দিকে ম্যাক্সিমাম যে পাওয়ারটা হয় সেটা হচ্ছে সেটা পিক তার ভ্যালু। peak আর value। স্যার হ্যাঁ, আর পিক টু পিক হচ্ছে স্যার ম্যাক্সিমাম থেকে মিনিমাম পর্যন্ত, মানে পজিটিভ থেকে নেগেটিভ। হ্যাঁ, এটা হলো তার যেটা peak to peak। নেগেটিভ টু পজিটিভ স্যার, দুই এই পর্যন্ত স্যার যেটা। হ্যাঁ, এটা হলো তার পিক টু পিক ভ্যালু। ওটা হচ্ছে পিক টু পিক। ওকে, তাহলে এইভাবে জি স্যার। আমরা বলতে পারি যে এখানে পাচ্ছি। ক্লিয়ার? স্যার। তো Clear, এটাকে sir. যেহেতু 2 দিয়ে ভাগ করলে আমাদের পিক ভোল্টেজ আসে, সেহেতু আমাদের প্রত্যেকটাকে এই যে এখানেও আমি 2 দিয়ে ভাগ করে দিব, এখানেও 2 দিয়ে ভাগ করে দিব। ভাগ করে দিলে এখানে কি থাকবে? এখানে দেখো, তাহলে 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 28 পড়বে না? এখানেও যদি 2 আসে, এখানেও যদি 2 দেই, তাহলে 2 দুগুণে 4, আবার √2 তে 2 হয়ে গেল, 8 হয়ে গেল। তাহলে থাকলে এখানে 8, এই যে 8। সুতরাং ভিসি পিক টু পিক ইনটু আইসি পিক টু পিক ডিভাইড বাই 8। দ্বিতীয় ফর্মুলা অ্যাপ্লাই করলে আই স্কয়ার আরসি পিক 8। তৃতীয় ফর্মুলা অ্যাপ্লাই করলে ভিসি স্কয়ার ডিভাইডেড বাই আরসি, ঠিক আছে? 8 আরসি, ঠিক আছে? তো এইভাবে আমরা মোটামুটি পিক টু পিকের জন্য পাইলাম। তাহলে ইকুয়েশন গুলো এট এ গ্ল্যান্স কি কি পাইলাম? এট এ গ্ল্যান্স পাইলাম, যদি পিক টু পিকের জন্য হয় তাহলে ভিসি ম্যাক্স ইকুয়াল টু ভিসিসি, আইসি পিক টু পিক হবে ভিসিসি বাই আরসি, আবার পি টু পি নট ম্যাক্সিমাম হবে আমাদের ভিসিসি স্কয়ার বাই আরসি। এটা কি জন্য? এখানে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ, এই যে এটা তো, এটা বুঝতে পারছো তো? জি স্যার। তো এখানে ভিসি ভোল্টেজটা ম্যাক্সিমাম কোন জায়গায়?
ভিসি ভোল্টেজটা ম্যাক্সিমাম হলো যখন ভিসি ইকুয়াল টু প্লাস ভিসিসি হবে, এটা তো ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে ভিসি sir. টু পিক হলো আমাদের বলতে পারি এক সেকেন্ড, হ্যাঁ, ভিসি পিক টু পিক ম্যাক্সিমাম হবে আমার সমস্যা ভিসিসি ভোল্টেজ, ঠিক আছে, এটা এই সমীকরণ থেকে, ঠিক আছে। আচ্ছা আইসি তাহলে ম্যাক্সিমাম হবে ভিসিসি বাই আরসি, কারণ ভোল্টেজ ডিভাইডেড বাই কারেন্ট, ঠিক আছে। আইসি তাহলে পাওয়ারটা কি থাকবে, ভোল্টেজ ইনটু কারেন্টের গুণফল, তাহলে ভি আই এর গুণফল সমান ভি স্কয়ার বাই 8 আরসি। তো এটা হবে আমার ম্যাক্সিমাম পাওয়ার, ঠিক আছে। ম্যাক্সিমাম পাওয়ারের জন্য ভি স্কয়ার বাই 8 আরসি ফর্মুলা ইউজ করব, ম্যাক্সিমাম পাওয়ার ছাড়া অন্যান্য পাওয়ারের জন্য আমি এই ফর্মুলাগুলো ইউজ করব। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন ইফিসিয়েন্সি যদি বের করতে চাই, ইফিসিয়েন্সি সমান সমান আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার ইনটু 100%, এটা ইফিসিয়েন্সি ফর্মুলা। জি স্যার। সুতরাং ইফিসিয়েন্সি ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি কত হবে, ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি হলো ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ম্যাক্সিমাম ইনপুট পাওয়ার ইনটু 100%, তাই তো ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি। তো এখানে স্যার। ম্যাক্সিমাম ইনপুট পাওয়ারটা কত, ম্যাক্সিমাম ইনপুট পাওয়ারটা হলো এই যে ভিসি স্কয়ার বাই 8 আরসি, তো ভিসি স্কয়ার বাই 8 আরসি ম্যাক্সিমাম ইনপুট পাওয়ার দিলাম, আর ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আউটপুট পাওয়ার কত, ভিসি স্কয়ার বাই 8 আরসি, এই যে ভিসি স্কয়ার বাই 8 আরসি অ্যাপ্লাই করলাম। আর ম্যাক্সিমাম ইনপুট পাওয়ার কত, ভিসি স্কয়ার বাই টুয়াইস আরসি, এই যে এইখানে দেখো, এই যে ভিসি স্কয়ার বাই টুয়াইস আরসি, ঠিক আছে। তো এটা অ্যাপ্লাই করলাম, করলে আমাদের আসে হলো আমাদের 25%। সুতরাং বলতে পারি আইডিয়াল অবস্থায় শুধুমাত্র 25% ইফিসিয়েন্সি হয় এই ক্লাস অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে। এখন একটা অ্যাম্পলিফায়ারের ইফিসিয়েন্সি 25%, মানে খুব পোর ইফিসিয়েন্সি, বোঝা যাইতেছে না? এই কারণে সচরাচর এর ইফিসিয়েন্সি 25% অনেক কম। জি স্যার। আইডিয়াল কন্ডিশনেই 25%, প্র্যাকটিক্যাল কন্ডিশনে তাহলে কত কম হইতে পারে, যে কারণে ক্লাস অ্যাম্পলিফায়ারটা সাধারণত ইউজ হয় না। এটা সাধারণত খুব লো এফিসিয়েন্সির একটা অ্যাম্পলিফায়ার। ক্লিয়ার? ওকে, একটু ওয়েট, জি স্যার। একটু স্যার আজকে এই পর্যন্তই থাক স্যার, বেশি হয়ে যাচ্ছে না স্যার? আমি ফার্স্ট ইয়ারকে একটা মেসেজ দিলাম, কারণ ওদের সাথে আমার ক্লাস আছে। ওকে, আচ্ছা, তাহলে এর রিলেটেড একটা ম্যাথ আছে, দেখবা এখানে একটা ম্যাথ আছে, ম্যাথে জাস্ট ফর্মুলা ফেলবা, ফর্মুলা ফেললে ম্যাথ হয়ে যাবে। এই ফর্মুলা গুলো ফেলে এটা বাসায় একটু প্র্যাকটিস করবা, পরীক্ষায় ম্যাথ আসতে পারে, ঠিক আছে। আবার ট্রান্সফর্মার কাপল ক্লাস অ্যাম্পলিফায়ার এখানে যে ইউজ করছি, ফার্স্ট এখানে একটা ট্রান্সফর্মার ইউজ করছি। ট্রান্সফর্মার কাপলটা যেটা ইউজ হয়েছে সেটা হলো জাস্ট এখানে সরাসরি কে আমি লাইন না টাইনে, সরাসরি লাইন না টাইনে আমি এখানে একটা, ওই যে সরাসরি লাইন না টাইনে আমি এখানে ট্রান্সফর্মার ইউজ করলাম, আর কিছু না। এখানে ট্রান্সফর্মার ইউজ করলাম, এটা ট্রান্সফর্মার কাপল অ্যাম্পলিফায়ার, ঠিক আছে। এইটাই। ওকে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই থাক, ঠিক আছে। জি স্যার। ইনশাআল্লাহ নেক্সট দিন আমরা টাইমার আছে, অবশ্যই টাইমার আর ফিল্টার আছে, টাইমার আর ফিল্টার নেক্সট দিন এটা শেষ করে আমরা ফিল্টার করে ফেলবো। নেক্সট দিন এটা শেষ করে আমরা ফিল্টার শেষ করে ফেলবো, তারপরের দিন আমরা টাইমার শেষ করে ফেলবো, হইলে আমাদের মোটামুটি সিলেবাস শেষ, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। ওকে, এটা শেষ হয়ে যাবে, বেশি লাগবে না, শেষ হয়ে যাবে, একটু পড়াইলে হয়ে যাবে, ঠিক আছে। আজকে আর 10 মিনিট পড়াইলে হয়তো, কিন্তু আজকে মনে হয় ধৈর্য নাই কারোর, ঠিক আছে। জি স্যার। ঠিক আছে। জি স্যার। স্যার আসসালামু